মোহাম্মদ ইউনিস আসলেই কি খুব ভালো মানুষ, না ভালো মানুষের মুখোশ পরা অতি চালাক ও ধূর্ত একটি লোক? সারা দুনিয়ায় অনেক নোবেলজয়ী থাকতেও বাংলাদেশেরই একজন নোবেলজয়ীকে ক্লিন্টন পরিবার কেন এত তোষামোদ করে? কেন মাত্র 1 বছরের কন্যা সন্তান সহ স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন মোহাম্মদ ইউনিস? কেনই বা ইউনিসেরই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক তারই বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল বাংলাদেশের আদালতে গিয়ে? কেন বাংলাদেশের বিরাট সংখ্যার মানুষ এই ইউনিসকে সুদখোর, রক্তচোষা ইত্যাদি বলে? এসব তথ্য কতটা ঠিক আর কতটা ভুল, আজ এই ভিডিওতে আমরা মোহাম্মদ ইউনিসকে ভালো খারাপ কিছুই বলবো না, শুধুমাত্র তাকে নিয়ে যেসব তথ্য আর খবর ছড়িয়ে আছে তার বিশ্লেষণ করা হবে। আর ভিডিওর শেষে আপনারাই বিচার করে আমাদের জানাবেন, আসলেই মোহাম্মদ ইউনিস একজন সত্যিই খুব ভালো মানুষ, না ভালো মানুষের মুখোশ পরা একজন অতি চালাক ও ধূর্ত লোক। 1955 সালে মাত্র 15 বছর বয়সে ভারত, কানাডা আর আমেরিকা ভ্রমণ করেছিলেন মোহাম্মদ ইউনিস। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, ছাত্র জীবনে মোহাম্মদ ইউনিস কট্টর পাকিস্তানপন্থী সংগঠন পাকিস্তান বয় স্কাউট অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন। দর্শক, এখানে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই, 1955 সালের একজন 15 বছর বয়সের ছেলের পক্ষে বিদেশ ভ্রমণ কিভাবে সম্ভব, যদি না তার পরিবারের আর্থিকভাবে ধনী হয়? আর প্রথম থেকেই যখন পশ্চিম পাকিস্তানের নেতা আর সেনাকর্মীদের হাতে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ লাঞ্ছিত আর বৈষম্যের সম্মুখীন হচ্ছে, তখনই বাংলা ও বাঙালি বিরোধী পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কেন রেখেছিলেন মোহাম্মদ ইউনিস? 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারের কাজে যোগ দেন মোহাম্মদ ইউনিস। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে আমেরিকার ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনিস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি টেস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। এবার প্রশ্ন উঠবে, দেশে যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, মোহাম্মদ ইউনিস তখনও আমেরিকায় চাকরি করছেন। কোন আমেরিকায়? যে আমেরিকা পাকিস্তানের সাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিরুদ্ধে, ভারতকে চাপে রাখার জন্য তার 7 ফ্লিট যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত মহাসাগরে, যাতে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে না পারে। তাই কেউ আজও স্পষ্ট করে বলতে পারে না 1971 সালে স্বাধীনতার যুদ্ধে 31 বছরের যুবক ইউনিসের কি অবদান ছিল। তার মানে আমেরিকার সাথে ইউনিসের বন্ধুত্ব মোটেও নতুন নয়। তবে দেশ স্বাধীন হবার পরেই 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এই সময় তিনি বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ ও শেখ মুজিবুর রহমানের পরামর্শদাতা নুরুল ইসলামের খুব ঘনিষ্ঠ হন। এই নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশের অর্থনৈতিক আর সামাজিক উন্নয়নে এই নুরুল ইসলামের অবদান হয়তো আজকে অনেক বাংলাদেশেরই মনে নেই, কিন্তু তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান আজও বাংলাদেশের কোটি কোটি মানুষের সেবা করে চলেছে। অনেকেই মনে করেন এনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গ্রামীণ ব্যাংক আর মাইক্রো ফিন্যান্স বা ক্ষুদ্র ঋণের ধারণা মোহাম্মদ ইউনিসের মাথায় আসে। তারপর 1976 সালে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। আপাত দৃষ্টি দেখলে গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ও জনকল্যাণকারী একটি পরিকল্পনা ছিল, কিন্তু এই ক্ষুদ্র ঋণ কিভাবে মানুষকে সর্বশান্ত করছে সেই দিক একটু তুলে ধরলাম। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম 71 টিভির একটি প্রতিবেদন অনুযায়ী এই গ্রামীণ ব্যাংক আর তার ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে বাংলাদেশের বহু মানুষ সর্বশান্ত হয়েছে। এই সংস্থা থেকে ঋণ নিয়ে শোধ করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে বাংলাদেশের বহু মানুষকে। এই সংবাদ মাধ্যমেই বলা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরের সোনিয়া আক্তারের করুণ কাহিনী। সোনিয়ার এই ফাঁদে পড়ার শুরুটা হয় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। গ্রামীণ ব্যাংক থেকে মাত্র 80,000 টাকা ঋণ নেন তিনি। সেই ঋণের কিস্তি শোধ করতে আরো একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নেন, সেটি শোধ করতে আরেকটি এনজিও থেকে, এইভাবে 12টি প্রতিষ্ঠান থেকে ঋণ নেন তিনি, কিন্তু গ্রামীণ ব্যাংকের কিস্তি আর শোধ করতে পারেননি। কিন্তু কিস্তি পরিশোধে 40 লাখ টাকার জমি বিক্রি করতে হয়েছিল মাত্র 12 লাখ টাকায়। এই সংবাদ মাধ্যমেরই আরো একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছিলেন মুন্সিগঞ্জের গৃহবধূ সালমা বেগম। সময় মতো কিস্তি দিতে না পারায় প্রায় বাসায় হানা দিত এনজিওর লোকজন, চলতো হুমকি ও শাসানি। 71 টিভি অনুসন্ধান করে দেখেছে মুন্সিগঞ্জের সালমা পরিবারের মতো বহু পরিবার এই ঋণের ফাঁদে পড়ে আছে। এবার আপনারাই বলুন, ক্ষুদ্র ঋণ আসলেই কি মানুষের উপকারে লেগেছে, না তাদের মরণ ফাঁদে ফেলেছে? এখানে জানিয়ে রাখি, এই ক্ষুদ্র ঋণের 91% ঋণ গ্রহীতা কিন্তু সাধারণ নারী, যাদের বেশিরভাগই বেকার গৃহবধূ। তাই তারা ঋণ নিলেও শোধ কিভাবে করবে তার কোনো রাস্তাই তাদের কাছে ছিল না। তাদেরকে সহজ ঋণের ফাঁদে ফেলে মোটা টাকা কামানোই কি ছিল এই ক্ষুদ্র ঋণের পরিকল্পনা? আপনারা হয়তো অনেকেই জানেন, গ্রামীণ ব্যাংকের সুদের পরিমাণ অন্যান্য অনেক ব্যাংকের থেকে অনেক বেশি। যেখানে অন্যান্য ব্যাংকের সর্বোচ্চ 15% বার্ষিক সুদ নেয়, সেখানে এই গ্রামীণ ব্যাংকের ঋণের বার্ষিক সুদের পরিমাণ 20%-এরও বেশি।
আর ঋণ পরিশোধের হার অন্য যে কোনো ব্যাংকের থেকে অনেক বেশি। প্রায় 99% ঋণই উসুল করা হতো সংস্থার দ্বারা। শোনা যায় যারা ঋণ শোধ করতে পারতেন না, ঋণ উসুল করার নামে তাদের বাড়ির টিনের চাল অবধি খুলে নিয়ে যেত ওই সংস্থার কর্মীরা। অথচ এই প্রকল্পের জন্যই মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, আপনাদের কখনো প্রশ্ন করতে ইচ্ছে করে না, মোহাম্মদ ইউনূস তো একজন অর্থনীতিবিদ, তার কাজকর্ম অর্থনীতি নিয়ে, কিন্তু তাকে নোবেল পুরস্কার অর্থনীতিতে না দিয়ে শান্তিতে কেন দেওয়া হলো, তাও আবার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার 30 বছর পর? দেখুন, এই নোবেল পুরস্কার পাওয়াতে সবসময় আমেরিকার কিছু পরিবারের লবি কাজ করে। তাই এই নোবেল পুরস্কার ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। নয়তো অহিংসার পূজারী মহাত্মা গান্ধী কি শান্তিতে নোবেল পেতেন না? আবার পিরিয়ডিক টেবিল বানানোর মতো কাজ করেও দিমিত্রি মেন্ডেলিয়েভের মতো বিজ্ঞানীও নোবেল প্রাইজ পাননি। এরকম হাজার উদাহরণ পাবেন যারা বিভিন্ন ক্ষেত্রে নানা অবদান রেখেছে কিন্তু নোবেল পুরস্কার পাননি। আসলে শান্তিতে নোবেল পুরস্কার আসলেই একটা সান্ত্বনা পুরস্কার। এবার আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনকে প্রায় $3.5 লাখ দান করেছিলেন 2005 সালে। ঠিক এর পরের বছরই শান্তিতে নোবেল পান মোহাম্মদ ইউনূস। এই ক্লিন্টন ফাউন্ডেশন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠিত একটি সংস্থা। এই প্রতিষ্ঠানকে নিয়ে বিবিসির সংবাদ মাধ্যমের রিপোর্ট দেখুন। এই ক্লিন্টন ফাউন্ডেশনের নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশের গরিব মানুষের থেকে সুদের টাকা নিয়ে মোহাম্মদ ইউনূস সেই টাকা দান করেছিলেন আমেরিকার ধনীদের এনজিওতে। এবার প্রশ্ন করবেন, কিভাবে পেয়েছিলেন এই নোবেল প্রাইজ? কি অঙ্ক মিলছে কিছু? আরো একটা তথ্য দিয়ে রাখি আপনাদের, 2016-তে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন। ইউনূস তখনও টাকা দিয়ে সাহায্য করেছিলেন তাকে। হিলারি ক্লিন্টনকে হারিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট হতেই প্রকাশ্যে এসে ট্রাম্পের সমালোচনা করে ইউনূস বলেছিলেন ট্রাম্পের জয়ে আমেরিকাতে সূর্যগ্রহণ লাগলো। কেন বলেছিলেন এই কথা? আমেরিকায় হিলারি ক্লিন্টনের পরাজয়ে এক বাংলাদেশের নোবেলজয়ী হতাশ হওয়ার কারণ কি? করুন করুন, প্রশ্ন করুন, তবে তো উত্তর পাবেন। এছাড়াও আর্থিক দুর্নীতি, খাদ্য দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, ফোন দুর্নীতির মতো অনেক গুরুতর অভিযোগ রয়েছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। 2011 সালে ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে ও বিদেশে অর্থ পাচার করার অভিযোগে তাকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হয়। তার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 100-র বেশি মামলা রয়েছে। এমন এই ব্যক্তিই কি করে বাংলাদেশের আদর্শ হয়ে উঠল, প্রশ্ন করুন। এবার আসা যাক মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত জীবন নিয়ে। 1970 সালে মোহাম্মদ ইউনূস বিয়ে করেন ভেরা ফার্স্টেনকোকে। বিয়ের মাত্র 9 বছর পর 1979 সালে ডিভোর্সও দিয়ে দেন তাকে। এই ভেরা ফার্স্টেনকো ছিলেন একজন জন্মসূত্রে রাশিয়ান খ্রিস্টান ধর্মাবলম্বী আমেরিকান নাগরিক। ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটিতেই এই ভেরার সাথে ঘনিষ্ঠ হয়ে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু 9 বছর পরেই সদ্য কন্যা সন্তানের মা হওয়া ভেরাকে ডিভোর্স দেন মোহাম্মদ ইউনূস। শোনা যায় বাংলাদেশ ছাড়ার আগে এরা অভিযোগ করেছিলেন তার উপর অত্যাচার করা হতো, এমনকি তাকে গৃহবন্দীও করে রাখা হতো। বাংলাদেশ ছাড়ার পরে মোহাম্মদ ইউনূস ভেরা আর মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখেননি। এরপর ইউনূস বিয়ে করেন আফরোজি ইউনূসকে। 1986 সালে আরও একটি কন্যা সন্তানের বাবা হন মোহাম্মদ ইউনূস। আপনারাই প্রশ্ন করুন, যে পুরুষ তার স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে পারে, সেই পুরুষের আদর্শ কি আদৌ মহান হতে পারে? কিন্তু নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগে 2004 সালে এক কনসার্টে মেয়ে মনিকা ইউনূসের সাথে আবার নতুন করে সম্পর্ক গড়ে তোলেন। 2007 সালে মোহাম্মদ ইউনূস এক সংবাদ মাধ্যমে বলেছিলেন বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতার জন্য কাজ করে, সেখানে কোনো আদর্শ নেই। আজ প্রায় 17 বছর পর তার সেই কথা হুবহু মিলে যাচ্ছে তার কাজের সাথে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে আমরা দেখেছি ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে আর তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণের উপর অত্যাচারের আর ভোট লুটের মতো মারাত্মক অভিযোগ ছিল, যার মধ্যে কিছুটা সত্যতা তো রয়েইছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের আসল চেহারা এখন আরো প্রকাশ্যে চলে আসছে। হাসিনা সরকারের পতনের পরেই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। তিনি ক্ষমতায় এসেই নতুন করে স্বাধীন হওয়া দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, দেশ উন্নত হবে, সবার জন্য সমান অধিকার হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষের আয় বাড়বে, মূল্যবৃদ্ধি মানুষের নাগালে আসবে, মেধা আর যোগ্যতায় নিয়োগ হবে সব জায়গায়। কিন্তু মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বাংলাদেশের পরিস্থিতি সব দিক থেকে হাসিনার আমলের থেকেও খারাপ হয়ে গিয়েছে। সারা দেশ জুড়ে চলছে অরাজকতা, লুটপাট আর খুনোখুনি। জোর করে পদত্যাগ করানো হচ্ছে বিভিন্ন পদাধিকারীদের। সাথে চরমে পৌঁছে গিয়েছে সংখ্যালঘু আর জনজাতিদের উপর অত্যাচার। দেশবাসীর উপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। দিকে দিকে বন্ধ হচ্ছে কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র। একের পর এক দেশ বাংলাদেশিদের ভিসা বাতিল করছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কবেই সাধারণ মানুষের হাতে নাগালের বাইরে চলে গিয়েছে। আরো কত কিছু হয়ে চলেছে, কোথাও সামান্য ভালো খবর নেই। তাই তো বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম। হাসিনার আমলে হাসিনা আর তার নেতাকর্মীদের অত্যাচারের দায় যদি প্রধানমন্ত্রী হাসিনাকে নিতে হয়, তবে বর্তমান পরিস্থিতির দায় কে নেবে? নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস।
এর মধ্যেই আবার বিতর্ক বাড়িয়ে মোহাম্মদ ইউনূসের উপর মানুষের ভরসা আরো উঠে যায় যখন গত মাসে আমেরিকায় ক্লিনটন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস তার সহকারী মাহফুজ আলমকে দেখিয়ে দাবি করেন হাসিনার পতনের পেছনে অনেক দিনের পরিকল্পনা করেছে এই মাহফুজ আলম। অর্থাৎ তিনি কি স্বীকার করে নিলেন জনগণকে ভুল পথে পরিচালনা করা হয়েছিল। তারপর আমরা দেখি ইউনিস গত 3 মাসে তার নামে চলা যত মামলা মোকদ্দমা ছিল সব প্রত্যাহার করিয়ে নিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো ক্ষমতায় এসে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের করা 666 কোটি টাকার কর পরিশোধের মামলা যে রায় মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে ছিল তা প্রত্যাহার করে নিয়েছে আদালত। আচ্ছা, তিনি তো এখন ক্ষমতায় আছেন, এখন আইনি পথে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করলেন না কেন? দেখুন, কোন দেশ চালাতে চায় একজন অভিজ্ঞতা সম্পন্ন নেতা যার স্পষ্ট বিদেশ নীতি থাকবে, আর ইনি ক্ষমতায় এসে ভারতকে হুমকি টুমকি দিয়ে একাকার করে ফেলেছিলেন। পরে বুঝতে পারেন ভারত ছাড়া একেবারেই চলবে না বাংলাদেশে, আবার তখনই পিছিয়ে আসেন। একজন দেশের প্রধান এত তাড়াতাড়ি পাল্টি খেলে চলে? শেষ অবধি যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন, এবার কমেন্ট করে আপনাদের রায় জানান। মোহাম্মদ ইউনিস আসলে কেমন ব্যক্তি? পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।